আমি দেখলাম উঠোনের মাঝখানে সেই বড় নিম গাছটার নিচে একজন দাঁড়িয়ে আছে। পরনে সেই পুরনো ডোমদের খাকি ইউনিফর্ম, মাথার একটু একদিকে কাত করা। আমার চিৎকার করে ওঠার কথা ছিল, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। হারুদা ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে এলো। জানলার কাঁচের ওপর ওর মুখটা ঠেকালো। কাঁচের ওপাশে ওর ফ্যাকাশে পচা চোখ দুটো আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ও হাত নেড়ে আমায় ডাকলো, ঠিক যেমন করে ও আমায় মর্গে ডাকতো। ওর ঠোঁট নড়ছিল না, কিন্তু আমার কানের কাছে একটা গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের প্রিয় অলৌকিক অভিজ্ঞতার প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপম। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এক হাড় হিম করা সত্য অভিজ্ঞতার কাহিনী। পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক ঐতিহাসিক শহর চুঁচুড়া, আর সেই শহরের নামী এবং প্রাচীন হাসপাতাল চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল। আজকের ঘটনাটি আমাদের লিখে পাঠিয়েছেন এই হাসপাতালেরই মর্গের একজন প্রাক্তন কর্মী। তিনি বর্তমানে আর এই পেশার সঙ্গে যুক্ত নন। সেই এক নির্দিষ্ট রাতের অভিজ্ঞতার পর তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে তিনি স্থায়ীভাবে নিজের গ্রাম বীরভূমে ফিরে গেছেন। নিজের পরিচয় তিনি গোপন রাখতে চেয়েছেন, কিন্তু তিনি চান তার এই অভিজ্ঞতার কথা মানুষ জানুক, যাতে লোকে বুঝতে পারে বিজ্ঞানের আলোকবর্তিতার ঠিক নিচেই কেমন জমাট অন্ধকার আজও কোথাও না কোথাও লুকিয়ে থাকে। তাহলে শুরু করা যাক সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। মন দিয়ে শুনতে থাকুন। তিনি লিখছেন, আমি যা দেখেছি, যা অনুভব করেছি, তা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু বিশ্বাস করুন, আজও বৃষ্টির রাতে যখন মেঘ গর্জন করে আমি নিজের ঘরের কোণে সিঁটিয়ে বসে থাকি, মনে হয় সেই হিমঘরের জমাট বাঁধা ঠান্ডাটা আবার আমায় গ্রাস করতে আসছে। আপনাদের কাছে হয়তো আমার চোখে দেখা ঘটনাটা বুজরুকি বলে মনে হতে পারে, আবার এটাও মনে হতে পারে যে আমি মিথ্যে বলছি, কিন্তু বিশ্বাস করুন, সেই ঘটনার রেশ আজও আমার জীবনে সমানভাবেই রয়ে গেছে। আজও সেই রাতগুলোর কথা ভাবলে আমার গলা দিয়ে ভাত নামে না। আজও সেই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। প্রতিটি দিন আমি কিভাবে কাটাতাম সেটা শুধুমাত্র আমিই জানি। ভূতের গল্প শুনতে যে আমার ছোটবেলা থেকে খুব একটা ভালো লাগতো তা নয়, কিন্তু বাস্তব আরো বেশি ভয়ঙ্কর। বাস্তবের সাথে পাল্লা দেওয়া যায় না, আর বাস্তবের থেকে জেতাও যায় না। আমি নিজের চোখে যা কিছু দেখেছি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। জানি না কতটা লিখতে পারবো, তবু যেটুকু পারছি সেটুকু জানবেন একেবারেই সত্যি। সত্যের সাথে সম্মুখীন হয়েছিলাম বলেই এখনো ভয়ে ঢোক গিলতে পারছি না। আমি জানি এই ভয়ঙ্কর দিনগুলোর কথা লিখতে গেলে আমায় সেই জায়গায় ফিরে যেতে হবে, আবারও সেই বিষয়গুলোকে চোখের সামনে দেখতে হবে, নতুন করে অনুভব করতে হবে, আর সেই অনুভব হবে বড়ই ভয়ঙ্কর। কিন্তু তবু আমি চাই এই অভিজ্ঞতার কথা আপনারা সকলে জানুন, যে আমি কোনোদিনও কাউকে বলতে পারিনি। সেই কথাই আজ আপনাদের কাছে জানাবো। পরিবারের লোকেদেরকে বলেছিলাম ঠিকই, তবে অর্ধেক সত্যি, কারণ সবটা জানানোর মতন বুকের কলিজা আমার ছিল না। এছাড়া মা ও বোনের যদি কিছু হয়ে যায়, এই কারণে তাদের সামনে ওই ভয়ঙ্কর প্রেতেদের কথা আমি আলোচনাও করতে চাইনি। ওই হাসপাতালের মর্গে কাজ করবার পর থেকে আমি আন্দাজ করতে পেরেছিলাম যে ভূত বলে সত্যি কিছু আছে, যেগুলো আজও সাধারণ মানুষের বোঝার বাইরে। নিজের চোখে না দেখলে হয়তো আমি কোনোদিনও বিশ্বাস করতে পারতাম না। আমি বলছি না সকলের সাথেই এমনটা ঘটে কিংবা সকলে এই ধরনের অভিজ্ঞতার শিকার হন, কিন্তু আমি হয়েছিলাম। আর হয়েছিলাম বলেই আমি আন্দাজ করতে পেরেছিলাম যে মৃত্যুর পরেও অনেক কিছু ঘটে। মৃত্যুই শেষ নয়।
মৃত্যু ঘটে কেবল শরীরের, আত্মার নয়। শরীরটা যতক্ষণ পর্যন্ত থাকে, তার অস্তিত্ব যতক্ষণ থাকে, ততক্ষণ আত্মা সেটাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমি শুনতে পেয়েছিলাম সেই মৃতদের ফিসফিসানি, তাদের কষ্ট, তাদের যন্ত্রণার কথা তারা আমায় ওই হিমঘরে কাটানো রাতগুলোতে এসে বলে যেত। কিন্তু পরিস্থিতি যে ধীরে ধীরে হাতের বাইরে বেরিয়ে যাবে, সেটা ওই চাকরিটা জয়েন করার পরে আমি একেবারেই ভাবতে পারিনি। তাই আজ বুঝতে পারি যে কিছু কিছু বিষয়ের সাথে কখনো সামঞ্জস্য করে চলতে নেই, কিছু সত্যকে কোনোদিনও উড়িয়ে দিতে নেই। কারণ আপনি তাকে উড়িয়ে দিতে চাইলেও সত্য কোনোদিনও মিথ্যে হয়ে যায় না। বলতে পারেন আমারও এই মর্গের অভিজ্ঞতা ছিল একেবারে সেরকমই। ওই হাসপাতালে জয়েন করবার আগে হাত পা কাঁপছিল, কারণ কোনোদিনও যে পেটের দায় এরকম একটা কাজের সন্ধান করতে হতে পারে সেটা ভাবিনি। কিন্তু ওই যে নিয়তির হাত থেকে কি আর পালানো যায়? তাই আমি আমার নিজের নামটা আপনাদের কাছে গোপনে রাখতে চাই। বিশ্বাস আর অবিশ্বাসের এই ভিড়ে অনেক কিছুই হারিয়ে যায়, আবার অনেক কিছু নতুন করে মানুষের ক্ষয়ে যাওয়া বিশ্বাসগুলোকে জাগিয়ে তোলে। আমার ভিতরে থাকা সেই আতঙ্ক আর ভীতির প্রতিটি নিঃশ্বাসকে আমি আজ আপনাদের সকলের সাথে ভাগ করে নিতে চাই। জানবেন, এখানে বর্ণিত প্রতিটি শব্দই অন্তর দিয়ে অনুভব করেছিলাম আমি। এটিকে কোনোভাবেই গল্প ভেবে বলেও কিন্তু ভুল করতে যাবেন না আপনারা। এবার বলবো আপনাদের সেই ঘটনার কথা। ঠিক কি ঘটেছিল ওই হাসপাতালে জয়েন করবার পরে, মন দিয়ে শুনতে থাকুন। হারুদা আমাদেরকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিয়ে বলেছিল, নতুন তো, ভয় ডর আছে নাকি বোনের ভেতর? আমি মাথা নেড়ে বলেছিলাম, না হারুদা, অভাবের সংসারে ভয় পাওয়ার সময় নেই। হারুদা বিড়িটা ফেলে দিয়ে গলার স্বর নামিয়ে বলেছিল, ভালো, তবে একটা কথা মনে রাখবি, এই ঘরে কানে যা শুনবি আর চোখে যা দেখবি সবটা কিন্তু সত্যি বলে মেনে নিবি না। হারুদাকে পেলেও তখন মনটা জানি না কেন সব সময় কু ডাকছিল। ওখানকার কিছু নার্সদের সাথে যোগাযোগ ঘটল। প্রথম আমি কারোর সাথে খুব একটা বেশি কথা বলতাম না, কিন্তু আমাকে এতটা সাহসী মন দিয়ে কাজ করতে ধারণা দানা বেঁধেছে। একদিন আমি সকালের দিকে হসপিটালের সামনের বেঞ্চে বসে চা খাচ্ছি, এমন সময় দেখি একজন নার্স হন্তদন্ত হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি বিষয়টা আন্দাজ করতে পারলাম না। জিজ্ঞাসা করলাম,
কি হয়েছে আপনার? আপনি ওভাবে হাঁপাচ্ছেন কেন? নার্সের চোখ গেল আমার দিকে। সে বলল, আমি আর এই হাসপাতালে কাজ করব না। ওই যে হাসপাতালের মর্গ, ওটা একটা মর্গ নয়, একটা জ্যান্ত নরক। দিনের বেলা তো ওদিকে যাওয়া যায় না। আমি একটা বিশেষ দরকারে ওদিকে গিয়েছিলাম। পোস্টমর্টমের একটা রিপোর্ট লাশের টেবিলের পাশেই ফেলে কালকে ডক্টর চলে এসেছিলেন, আর কাউকে না পেয়ে শেষে আমাকেই পাঠানো হয়। আমি ওটাই নিতে গিয়েছিলাম। জানেন কি হয়েছে? যেই যেন ওই লাশের পাশ থেকে রিপোর্টটা নিয়ে পেছনে ঘুরেছি, সাথে সাথে আমার হাতটা টেনে ধরলো ওই লাশটা। ওই পচে যাওয়া আঙুলগুলো থেকে বিষাক্ত গন্ধ বেরোচ্ছিল, আর হাজার চেষ্টা করেও আমি ওর হাতটা ছাড়াতে পারছিলাম না। আমি পারিনি। ওইখানে কোনো রকমে সেই রিপোর্টটা ফেলে রেখেই প্রাণ বাঁচিয়ে আমি পালিয়ে এসেছি। জানি না আমার চাকরি থাকবে কিনা। আমি আর এই হাসপাতালে থাকতে চাই না। অনেক হয়েছে। ওটা একটা জ্যান্ত কবরস্থান। ওখানে যারা রাতে ডিউটি করে তাদের যে কি অবস্থা হবে ঈশ্বরই জানেন। নার্সটা এটা বলে চলে যেতেই আমার হাত থেকে চাটা পড়ে গেল। আমি আর ওইখানে বসে থাকতে পারলাম না। আমার পায়ের তলা থেকে যেন জমি সরে যাচ্ছিল। যেখানে দিনে দুপুরে এমন ভয়ঙ্কর সব কাণ্ড ঘটছে, সেখানে আসতে গেছিলিস, সেটা কি ঠিকঠাকভাবে মিটে গেছিল? দ্বিতীয় জন বলল, না রে, মালটা মরে যাওয়ার পরও মনে হচ্ছিল যেন বেঁচে আছে। সে কি অদ্ভুত কাণ্ড জানিস। আমি ছিলাম আর আমার সাথে ছিল আশিসদা। কালকে তো রাতের দিকে বেশ ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। আর ওই হারু, মালটা ওই মর্গের কেয়ারটেকারটা, ওখানে তো মালকে পুরো টুল হয়ে পড়ে থাকে। অবশ্য কি বা করবে, এই পচা লাশের গন্ধ শুকতে হলে যা পেটে আছে সবই উগড়ে দিতে ইচ্ছা করে। সেই সঙ্গে কাটা লাশগুলোকে আওয়াজ সেলাই করে জোড়া দিতে হয়। শুনলাম নাকি সে আর একা নেই, তার সাথে কোনো একটা নতুন ছেলে এসে হাজির হয়েছে। ওর সঙ্গতি থেকে ছেলেটা না নিজে মারা পড়ে। আর শোন না, যেটা বলছিলাম, আমি তো যত তাড়াতাড়ি বাড়ি লাশটাকে মর্গের দিকে টেনে নিয়ে যাচ্ছি, এমন সময় ঝোড়ো হাওয়ায় লাশটার মুখ থেকে সাদা চাদরটা সরে যায়। দেখি লোকটার চোখ দুটো খোলা আর মুখটা হাঁ অবস্থায় পড়ে আছে। আমি আর এগোবো কি, ভয়তে আত্মারাম খাঁচা। ওখানেই দাঁড়িয়ে পড়ি। আশিসদা বলল, মরার পরে শিরায় টান ধরে, রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে নাকি শিরাগুলো টেনে ধরে, আর তখন নাকি ওরকম হয়ে যায়। আমি হাত দিয়ে মুখটা বন্ধ করে দিলাম, আবার দেখছি খোলা। চোখটা বন্ধ করছি, আবার দেখছি খোলা। তারপর আর কি, সর্বনাশের কাঁতায় আগুন। দেখছি স্ট্রেচারটা প্রয়োজনের থেকে বেশি ভারী লাগছে। মরা মানুষের ওজন এমনি কমে যায়, শরীর তো তখন পুরো হালকা। সেখানে জ্যান্ত মানুষের মতন ভার লাগছে দেখে হয়তো হাত পা জমে যাওয়ার জোগাড়। এমন সময় দেখি আশিসদা হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে। আমিও দূরে সরে গেছি। আশিসদা দেখি গোল গোল চোখ করে সামনের দিকে ইশারা করছে। সে যা দৃশ্য তোকে বললে তুই হার্ট ফেল করে যাবি। দেখি স্ট্রেচারের ওপর বডিটা থরথর করে কাঁপছে, ভূমিকম্পের মতন কাঁপুনি। একটা 4 ঘন্টা আগের মরা কি কোনোদিনও মুখ দিয়ে গোঙানির আওয়াজ বার করতে করতে অমন থরথর করে কাঁপতে পারে? কখনোই না। তখন সহজরে একটা বাজ পড়লো, আর ওই বাজের আলোয় যেন ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে উঠলো রে। আমি আর আশিসদা ওইখানে এই মরাকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে এসেছি। শুনলাম সকালের দিকে নাকি ওই মাতাল হারু ওই মরাটাকে ভেতরে নিয়ে গেছে মর্গের। বাপ রে বাপ, যা ফাঁপড়ে পড়েছিলাম আর কি বলবো তোকে। ওই জায়গায় আজ যাওয়ানি ভাই। ওই হারুমাল্লা ঠিকই বলে রে,
ওই মর্গে নাকি আগে কিসব তন্ত্রমন্ত্রের ক্রিয়া হয়েছিল, মানে ওই ব্রিটিশ আমলের দিকে। যদি শোনা কথা, তবু সকলে বলে ওই ক্রিয়ার প্রভাব আজও রয়ে গেছে। ওখানে নাকি রাতের বেলা মরাগুলো সব জেগে ওঠে। বিশ্বাস কর, আজ নতুন দেখছি এমন নয়, অন্যদের মুখেও কতগুলো বহুবার শুনেছিলাম, কিন্তু ওই যে বলে না, যতক্ষণ না পর্যন্ত নিজের সাথে কিছু ঘটছে মানুষ বিশ্বাস করে না। আর ধরে নে আমার সাথে সেটাই ঘটেছিল। আমি আর নেই ভাই, যতই যাক হয়ে যাক না কেন, আমি ঝাড়ু মেরে বিকেলের মধ্যেই বাড়ি চলে যাব। রাতের বেলা ডিউটিতে থাকলে ওই ইয়াং ডাক্তারগুলো আমাদের ঘাড়ে মরাগুলো মর্গে পাঠানোর দায় চাপিয়ে দেয়। এছাড়া কাটা ছেঁড়ার কাজের জন্য তো মরাগুলো মর্গের থেকে পোস্টমর্টম ওয়ার্ডে ফিরে আসতে হয়। আমাদেরকে তখন ছাই ফেলতে ভাঙা কুলো হিসেবে ব্যবহার করা হয়। আমি আর নেই বাবা, এবারে কেউ কিছু বলার আগেই আমি বিকেলের মধ্যে কেটে পড়ব। আমি ওই ছেলেগুলোর কথাগুলো শুনছিলাম, বুঝতে পারলাম আমার এখানে চাকরি করাটা আরও কতখানি কঠিন হতে চলেছে। কিন্তু তন্ত্রমন্ত্রের ওই ব্যাপারে হারুদার মতামতের বিষয়টা জানি না কেন বারবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কিছুতেই বুঝতে পারছিলাম না এই বিষয়ে হারুদা কি বা জানতে পারে। তাহলে কি আজই প্রেতেরাশি মর্গেই অবস্থান করছে? হারুদা কি সব বিষয় জানেন? আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করলো, শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত নামতে শুরু করলো। এরপরে যা যা ঘটেছিল আমার সাথে তা ভাষায় প্রকাশ করা কঠিন। তবুও আপনাদের সাথে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে চাই। আমি ভেবেছিলাম হারুদা আমাকে ভয় দেখানোর জন্য ঠাট্টা করছে, কিন্তু সেদিন রাতে আকাশটা বিকেলের পর থেকেই কেমন যেন গুমোট হয়েছিল। বর্ষাকাল শুরু হতে তখনও দিন কয়েক বাকি, অথচ কালবৈশাখীর মতন হাওয়া বইতে শুরু করলো গঙ্গার উপর দিয়ে। ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে গেল। রাত 9টা নাগাদ হাসপাতালের এমার্জেন্সি থেকে একটা বডি এলো, একটা অল্প বয়সী ছেলের বডি। রোড অ্যাক্সিডেন্ট, পুলিশ কেস, তাই ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত হিম ঘরেই থাকবে। ট্রলি করে যখন বডিটা নিয়ে আসা হচ্ছিল, ট্রলির চাকার ঘর ঘর আওয়াজটা রাতের নিস্তব্ধ মর্গ চত্বরে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করছিল। বডিটা নিয়ে আসার সময় ট্রলির চাদরটা একপাশে একটু সরে গিয়েছিল। আমি অজান্তেই সেদিকে তাকিয়ে ফেললাম। ছেলেটার মুখটা দেখে মনে হচ্ছিল সে যেন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু তার গলার কাছে একটা গভীর ক্ষত, যা থেকে তখনও চুঁয়ে চুঁয়ে রক্ত পড়ছিল। হারুদা বডিটা ভেতরে রেখে আমাকে বলল, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, তুই খাতা এন্ট্রিটা করে রাখ। ওই যে চাবি, দরকার বলে মেন গেটে তালা দিয়ে দিবি। হারুদা চলে যাওয়ার পর আমি একা মর্গের ভেতরে এসির একটা গো গো শব্দ টানা। বাইরে তখন ঝড় শুরু হয়েছে, বড় বড় বৃষ্টির ফোঁটা টিনের চালে আছড়ে পড়ছে। হঠাৎ মনে হলো হিমঘরের ভেতরে যেখানে বডিটা রাখা রয়েছে সেখান থেকে কেউ যেন খটখট করে শব্দ করছে, ঠিক যেমন কেউ কাঁচের ওপর দিয়ে নখ দিয়ে আঁচড় কাটে, তেমন শব্দ। আমি ভাবলাম হয়তো এসির মেশিনের শব্দ, কিন্তু শব্দটা একবার থামছে আর পরক্ষণে তীব্র হচ্ছে। আমি সাহসে ভর করে টর্চটা নিয়ে ভেতরে উঁকি দিলাম। সাদা কাপড়ে ঢাকা বডিগুলো লম্বা শ্বেত পাথরের স্ল্যাবে শুয়ে রাখা। চারিদিকে ফরমালিনের তীব্র কড়া গন্ধ নাকে এসে ঝাপটা দিচ্ছে। হঠাৎ আমার টর্চের আলোটা পড়ল সেই নতুন আসার ছেলেটার বডিটার ওপর। আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমি স্পষ্ট দেখলাম যে চাদরটা দিয়ে বডিটা ঢাকা ছিল সেটা বুক বরাবর হালকা করে কাঁপছে, ঠিক যেমন মানুষ শ্বাস নিলে বুক ওঠানামা করে তেমন। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না, ভাবলাম চোখের ভুল, কিন্তু তখন একটা তীক্ষ্ণ শব্দে মর্গের জানালাটা সশব্দে খুলে গেল। বাইরের ঝোড়ো হাওয়া আর বৃষ্টির ঝাপটা ভেতরে আছড়ে পড়ল, আর ঠিক সেই মুহূর্তে আমি শুনলাম একটা দীর্ঘ শ্বাস, খুব স্পষ্ট, খুব করুণ। ঠিক আমার কানের কাছে কেউ যেন ফিস ফিস করে বলে উঠল, ভাই খুব ঠান্ডা লাগছে রে। আমার হাত থেকে টর্চটা পড়ে গেল, ঘামে আমার জামা ভিজে একসা। বাইরে তখন বাজে প্রচন্ড গর্জন। আমি টর্চটা তুলে নিয়ে যখন আবার স্ল্যাবের দিকে তাকালাম, দেখলাম ছেলেটার হাতটা চাদরের বাইরে ঝুলে পড়েছে। অথচ আমি নিশ্চিত জানি বডিটা যখন রাখা হয়েছিল তখন ওর হাত দুটো বুকের ওপর জড়ো করা ছিল।
আমি চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসতে গেলাম, কিন্তু তখনই দেখলাম হিমঘরের সেই ভারী লোহার দরজাটা বাইরে থেকে কেউ যেন বন্ধ করে দিয়েছে। আমি দরজা ধাক্কা মারতে লাগলাম। হারুদা, 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 দরজা খোলো, হারুদা। বাইরে তখন ঝড়ের তাণ্ডব, আর ভেতরে সে অসহ্য হিমশীতল নিস্তব্ধতা। অন্ধকারের মধ্যে আমি অনুভব করতে পারলাম পেছনের কোন একটা স্ল্যাব থেকে কেউ একজন উঠে বসছে। কাপড়ের ঘর্ষণের শব্দ হচ্ছে। আমি ঘাড় ফেরানোর সাহস পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল কেউ একজন আমার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। তার শরীরের ঠান্ডা ভাবটা আমি আমার পিঠের চামড়ায় অনুভব করতে পারছিলাম। হঠাৎ সেই কঙ্কালসার হাতটা আমার কাঁধের ওপর এসে পড়ল। একটা বরফ শীতল স্পর্শ, আর ঠিক সেই মুহূর্তে সারা হাসপাতালের পাওয়ার চলে গেল। ঘুটঘুটে অন্ধকারে আমি কেবল শুনতে পেলাম সেই ফিসফিসে গলাটা, পালাতে পারবি না, আমাদের ঘরে এসে কেউ পালাতে পারে না। আমার কাঁধের ওপর রাখা সেই হাতটার স্পর্শ আমি আজও ভুলতে পারি না। সেটা কোনো মানুষের হাত হতে পারে না। একটা মানুষের শরীর মৃত হলেও তাতে একটা মাংসল ভাব থাকে, কিন্তু সেই হাতের আঙুলগুলো ছিল লোহার মতো শক্ত আর বরফের মতো ঠান্ডা। মনে হচ্ছিল আমার শরীরের সমস্ত রক্ত সেই স্পর্শে জমাট বেঁধে যাচ্ছে। অন্ধকারে আমি কুঁকড়ে গেলাম। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। গলার কাছটা যেন কেউ টিপে ধরছে। বাইরে তখন ঝড়ের তাণ্ডব চরমে। বাজের গর্জনে মাঝে মধ্যে জানলার কাঁচগুলো কেঁপে উঠছে। সেই আলোর ঝলকানিতে আমি 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য যা দেখলাম তা দেখে আমার জ্ঞান হারানোর অবস্থা হলো। আমার ঠিক সামনেই দাঁড়িয়ে ছিল সেই ছেলেটা যার বডি একটু আগে ট্রলিতে করে আনা হয়েছিল। ওর মুখটা নীল হয়ে গেছে, আর গলার সেই গভীর ক্ষতটা থেকে কালো রঙের থকথকে কিছু একটা গড়িয়ে পড়ছে। ওর চোখ দুটো সাদা, কোনো মনে নেই। ও আমার দিকে তাকিয়ে একটা বিজাতীয় হাসির চেষ্টা করছিল। ওর মুখটা নড়ছিল না, কিন্তু কথাগুলো সরাসরি আমার মাথার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। আমাদের খুব কষ্ট হয়, এখানে বড় একা লাগে। আমি এক ঝটকায় কাঁধটা ছাড়িয়ে নিয়ে অন্ধকারের মধ্যেই পাগলের মতো দরজার দিকে দৌড়ালাম, কিন্তু দরজাটা ভেতর থেকে কোনোভাবেই খুলছে না। অথচ আমি জানি হিমঘরের দরজা ভেতর থেকে লক করার কোনো সিস্টেম নেই। আমি 2 হাতে দরজা কিলচড় মারতে লাগলাম। হারুদা, বাঁচাও, হারুদা। হঠাৎ আমার মনে হলো আমার পায়ের নিচে মেঝেটা যেন ভিজে উঠছে। আমি নিচু হয়ে হাত দিতে আঁতকে উঠলাম। মেঝের ওপর দিয়ে অনেকটা তরল গড়িয়ে আসছে। অন্ধকারে বুঝতে পারছিলাম না ওটা জল নাকি রক্ত, কিন্তু একটা তীব্র আঁশটে গন্ধে আমার বমি আসার উপক্রম হলো। ঠিক সেই সময় টর্চটা খুঁজে পেলাম। কাঁপা কাঁপা হাতে সুইচটা অন করতেই টর্চের ক্ষীণ আলোটা যেখানে পড়লো সেখানে আমার দেখা সবচেয়ে বীভৎস দৃশ্যটা ফুটে উঠল। মর্গের মাঝখানে যে বড় কাটার টেবিলটা থাকে, যেখানে ময়না তদন্ত করা হয়, সেটার উপর একটা চাদর ঢাকা দেওয়া বডি রাখা ছিল। আমি দেখলাম চাদরটা ধীরে ধীরে উঁচু হচ্ছে। নিচে থাকা সেই দেহটা যেন আড়মোড়া ভাঙছে। হাড় মরমর করার শব্দটা এই নিস্তব্ধ ঘরে হাতুড়ির পিটুনির মতো শোনাচ্ছিল। আমি টর্চের আলোটা অন্য স্ল্যাবগুলোর ওপর ঘোরালাম। যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। একে একে প্রতিটা স্ল্যাবের উপর ঢাকা দেওয়া সাদা কাপড়গুলো নিচে পড়ে যাচ্ছে। 4-5টা দেহ, কেউ আতপোড়া, কারো মুখ থেঁতলে গেছে, কেউ আবার স্রেফ কঙ্কাল সার। সবাই ধীরে ধীরে উঠে বসছে। তাদের নড়াচড়াগুলো স্বাভাবিক নয়, যেন কোনো অদৃশ্য সুতোয় ঝোলানো পুতুল। ঝটকা দিয়ে দিয়ে তারা ঘাড় ঘোরাচ্ছে। সবার দৃষ্টি নিবদ্ধ আমার উপর। আমি বুঝতে পারলাম আমি জীবন্ত মানুষ, আর আমার শরীরের উষ্ণতাই ওদের টেনে আনছে। হঠাৎ সেই মৃত ছেলেটা যে দরজাটার কাছে দাঁড়িয়েছিল সে আমার দিকে 1 পা এগোলো। ওর পায়ের পাতাগুলো উল্টো দিকে ঘোরানো। মেঝেতে সে ভিজে চটচটে আওয়াজ তুলে ও আমার দিকে আসছে। আমি দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়লাম। পালানোর কোনো রাস্তা নেই।
ঠিক সেই মুহূর্তে হিমঘরের এক কোণে রাখা সেই পুরনো ট্রলিটা নিজে থেকেই চলতে শুরু করলো। ক্যাচ ক্যাচ শব্দে সেটা সোজা আমার দিকে ধেয়ে আসছে। আমি লাফিয়ে একপাশে সরে গেলাম। ট্রলিটা সশব্দে দরজায় ধাক্কা মারল। হঠাৎ সারা ঘর একটা বিকট গন্ধে ভরে গেল, পচা মাংস আর পোড়া তেলের গন্ধ। আমি দেখলাম মর্গের ওপরের দিকে যে ভেন্টিলেটর আছে সেখান দিয়ে ধোঁয়ার মতো কিছু একটা ভেতরে ঢুকছে, আর সেই ধোঁয়ার ভেতর থেকে বেরোতে লাগলো অমানুষিক আর্তনাদ। হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ একসাথে মিশে আমার কানের পর্দা যেন ফাটিয়ে দেবে। আমি কানে হাত দিয়ে মেঝেতে বসে পড়লাম। চোখ বন্ধ করে শুধু ঠাকুরকে ডাকছিলাম, মনে মনে বলছিলাম, হে ভগবান, এবার আমায় বাঁচাও, আমি আর কোনোদিন এখানে আসবো না। হঠাৎ অনুভব করলাম সারা ঘরটা কাঁপছে। বড় বড় দাগগুলো থেকে ওষুধের শিশি আর ফরমালিনের জারগুলো নিচে পড়ে ভেঙে যাচ্ছে। মেঝেটা এখন পুরোপুরি রক্তে আর কাঁচের টুকরোয় ভরে গেছে। আমি চোখ খুলে যখন শুনলাম, এই কে রে ওখানে, দরজা খোলা কেন? আলো ফিরে এসেছে। আমি দেখলাম হারুদা দরজার সামনে দাঁড়িয়ে, ওর হাতে একটা লণ্ঠন আর ছাতা। আমি ঘামে রক্তে মাখামাখি হয়ে মেঝের ওপর পড়ে আছি। হারুদা আমার কাছে দৌড়ে এলো। কি হয়েছে তোর, এমন ভাবে পড়ে আছিস কেন? আমি কথা বলতে পারছিলাম না, শুধু আঙুল উঁচে সেই স্ল্যাবগুলোর দিকে দেখালাম। কিন্তু হারুদা ওদিকে তাকিয়ে বলল, পাগল নাকি, সব তো ঠিকই আছে, বডিগুলো যে যার জায়গায় শুয়ে, ঝড়ে জানলাটা খুলে গেছিল হয়তো, তাই কাপড়গুলো উড়ে গেছে। আমি অবাক হয়ে দেখলাম, সত্যি তো, প্রতিটা দেহ নিথর হয়ে পড়ে আছে। সেই ছেলেটার হাতটাও এখন চাদরের নিচে, মেঝেতে কোনো রক্ত নেই, শুধু বৃষ্টির জল জানলা দিয়ে ঢুকে কাদা কাদা হয়ে গেছে। কিন্তু আমার ভ্রম ছিল না, কারণ হারুদা যখন আমাকে টেনে তুলেছিল, আমি দেখলাম আমার কাঁধের সেই নতুন কামিজটার উপর 5টা কালো আঙুলের ছাপ স্পষ্ট বসে গেছে, যেন সেই পুড়ে যাওয়া হাতটা দিয়ে আমার চেপে ধরেছিল। হারুদা আমার চোখের দিকে তাকিয়ে গলার স্বর নামিয়ে বলল, দেখেছিস তো কিছু? তোকে বলেছিলাম না সবটা বিশ্বাস করবি না। এরা প্রথম রাতে একটু পরীক্ষা নেয়, তুই ভয় পেয়েছিস, এটাই ওদের আনন্দ। আমি কাঁপতে কাঁপতে বললাম, হারুদা হারুদা আমি আমি আর পারবো না, আমি 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 কালই বাড়ি চলে যাব। হারুদা বিদ্রুপের হাসি এসে বলল, তোর কি মনে হয় তুই চাইলেই চলে যেতে পারবি? ইমামবাড়া হাসপাতালের মর্গের মাটি যার গায়ে একবার লাগে, মরারা তাকে এত সহজে ছাড়ে না। তুই না থাকলেও তোর ছায়াটা ওরা রেখে দেবে। সেদিন রাতে আমার আর ঘুম আসেনি। হারুদা পাশের ঘরে নাক ডেকে ঘুমাচ্ছিল। আমি মর্গের বারান্দায় বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিলাম। বৃষ্টির শব্দ ছাপিয়ে মাঝে মাঝে গঙ্গার দিক থেকে একটা করুণ সুর ভেসে আসছিল। মনে হচ্ছিল কি একজন নদীর ওপার থেকে আমায় ডাকছে। ভোর হওয়ার ঠিক আগে, যখন চারপাশটা একটু ঝাপসা আলোয় ভরে উঠেছে, আমি দেখলাম হাসপাতালের গেটের কাছে সেই ছেলেটা দাঁড়িয়ে আছে। সেই রোড অ্যাক্সিডেন্টের কেসটা। ও স্থির হয়ে আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে, যেন আমায় বিদায় জানাচ্ছে না, বরং বলছে আবার দেখা হবে। আমি জানতাম না সেই রাতের অভিজ্ঞতাটা হিমশৈলের চূড়া মাত্র। আসল বিভীষিকা তো অপেক্ষা করছিল পরের কয়েকটা দিনে। ইমামবাড়া হাসপাতালের নিচে এমন এক সুড়ঙ্গ আছে যার কথা হাসপাতালের পুরনো ডাক্তাররাও জানে না। আর সেই সুড়ঙ্গের মুখটা খুলে এই মর্গের ঠিক নিচেই। হারুদার সেই কথাটা মনে পড়ল, মরারা তোকে এত সহজে ছাড়বে না। আমার কানে সারা দিন ধরে বাজতে লাগলো। পরদিন সকাল হতেই আমি ঠিক করেছিলাম হাসপাতাল সুপারকে বলে কাজটা ছেড়ে দেব। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, সেই সকালেই খবর এলো আমার মায়ের শরীর খুব খারাপ হয়েছে, টাকার খুব প্রয়োজন।
বীরভূম থেকে বোন ফোনে কাঁদতে কাঁদতে জানালো যে মায়ের চিকিৎসার জন্য অন্তত কয়েক হাজার টাকা এখনই দরকার। আমি অসহায় হয়ে পড়লাম। এই কাজটা ছাড়লে আমি এত টাকা পাবো কোথায়? অগত্যা বুকের ভেতর পাথর চেপে আমি ইমামবাড়া হাসপাতালের সেই অভিশপ্ত মর্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু মনে মনে একটা প্রতিজ্ঞা করলাম, রাতের বেলা আমি আর একা থাকবো না। হয় হারুদার সাথে থাকবো, নয়তো মর্গের সামনের আলোটার নিচে বসে থাকবো। দ্বিতীয় দিনটা ছিল গুমোট গরম। গঙ্গার দিক থেকে আসা বাতাসটাও ছিল ভারী আর তপ্ত। বিকেলের দিকে মর্গেও আরো দুটো লাশ এলো। একটা বৃদ্ধার, যিনি বার্ধক্যজনিত আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, নিচে মানে? নিচে তো শুধু ড্রেন আর জঙ্গল। হারুদা রহস্যময় হাসি হেসে বলল, নিচেও তো একটা দুনিয়া আছে, তুই জানিস না? এই হাসপাতালের নিচে ইংরেজ আমলের একটা বড় সুড়ঙ্গ আছে। সেটা সোজা চলে গেছে গঙ্গার ঘাটের দিকে। আগেকার দিনে যখন কলেরা বা মহামারীতে হাজার হাজার লোক মরত, তখন বডিগুলো ওই সুড়ঙ্গ দিয়ে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেওয়া হতো। ওটা এখন বন্ধ, কিন্তু আমি মাঝে মাঝে ওখানে যাই। আমি ভয়ে নীল হয়ে গেলাম। হারুদা একটা লণ্ঠন নিয়ে মর্গের কোণের দিকে একটা ভারী কাঠের তক্তার কাছে গিয়ে দাঁড়ালো। আমি আগে খেয়াল করিনি ওই তক্তার নিচে একটা গোপন দরজা আছে। ও সেটা সরাতেই একটা ভ্যাপসা পচা মাটির গন্ধ নাকে এলো। হারুদা সেই সুড়ঙ্গের ভেতরে নেমে গেল। আমি একা উপরে দাঁড়িয়ে রইলাম। লোডশেডিং তখনও হয়নি, কিন্তু হাসপাতালের পুরনো বাল্বগুলো মাঝে মধ্যেই দপদপ করছিল। আমি বারান্দার চেয়ারটায় গিয়ে বসলাম। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক আর তার সাথে মিশে আছে ট্রেনের দূরপাল্লার হুইসেল। হঠাৎ আমার মনে হলো সেই বেওয়ারিশ লাশটা যে ট্রলিতে রাখা আছে, সেখান থেকে একটা চটচটে তরল মেঝেতে পড়ার শব্দ হচ্ছে। আমি ভাবলাম হয়তো রক্ত, কিন্তু শব্দটা খুব ছন্দবদ্ধ। আমি ট্রলিটার দিকে তাকাতেই দেখলাম চাদরটা ধীরে ধীরে মেঝের দিকে গড়িয়ে পড়েছে, আর সেই খণ্ড বিখণ্ড লোকটার একটা হাত চাদরের ভেতর থেকে বেরিয়ে এলো। হাতটা যেন মেঝেতে কিছু একটা খুঁজছে। আমি ভাবলাম হয়তো রক্ত, কিন্তু শব্দটা খুব ছন্দবদ্ধ। আমি ট্রলিটার দিকে তাকাতেই দেখলাম চাদরটা ধীরে ধীরে মেঝের দিকে গড়িয়ে পড়ছে, আর সেই খণ্ড বিখণ্ড লোকটার একটা হাত চাদরের ভেতর থেকে বেরিয়ে এলো। হাতটা যেন মেঝেতে কিছু একটা খুঁজছে। আমার চিৎকার করার ক্ষমতাটুকুও চলে গিয়েছিল। আমি দেখলাম লোকটার কাঁধটা, মাথাটা আস্তে আস্তে ট্রলির ওপর ঘুরছে। ওর চোখগুলো খোলা, আর সে আমার দিকেই তাকিয়ে আছে। ওর ঠোঁট দুটো নড়ল। ও যেন কিছু একটা বলতে চাইল, কিন্তু ওর গলা দিয়ে শুধু একটা ঘর ঘরে আওয়াজ বেরোলো, জল জল। ঠিক সেই সময় বাইরে শুরু হলো প্রবল বৃষ্টি, সেই সাথে বাজের গর্জন। আমি দৌড়ে সেই সুড়ঙ্গের দরজার কাছে গেলাম। হারুদা, 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 শিগগির ওপরে আসুন, হারুদা। কিন্তু নিচ থেকে কোনো উত্তর এলো না। আমি
লণ্ঠন ছাড়াই সেই অন্ধকারের সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। সুড়ঙ্গের ভেতরটা এতটাই অন্ধকার যে নিজের হাতও দেখা যাচ্ছে না। দেওয়ালগুলো শ্যাওলা ধরা আর পিচ্ছিল। হাত দিয়ে দেওয়াল ধরে এগোতে গিয়ে আমি অনুভব করলাম দেওয়ালটা যেন নড়ছে। টর্চটা জ্বালাতেই দেখলাম দেওয়ালে হাজার হাজার কালো পোকা বা বিছে ঠিক ঠিক করছে। আমি আর এগোতে পারছিলাম না। হঠাৎ সুড়ঙ্গের গভীর থেকে একটা অমানুষিক হাসির শব্দ ভেসে এলো। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু হাহাকার। আমি দেখলাম একটু দূরে একটা ম্লান আলো জ্বলছে। আমি সেদিকে এগোতেই দেখলাম হারুদা এক জায়গায় বসে আছে। ওর সামনে শ্বেত পাথরের একটা পুরনো স্ল্যাব, আর সেই স্ল্যাবের উপরে শুয়ে আছে এক নারী। ওর পরনে জীর্ণ এক পুরনো দিনের শাড়ি। হারুদা সেই নারীর মৃতদেহের চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আর কয়েকদিন, তোর জন্য আমি নতুন লোক নিয়ে এসেছি। ওর যৌবনটুকু নিলেই তুই আবার কথা বলতে পারবি। আমার রক্ত হিম হয়ে গেল। হারুদা কার সাথে কথা বলছে? আর নতুন লোক মানে কি আমি? আমি পেছুতে গিয়ে একটা পাথরে ধাক্কা খেলাম। শব্দ হতেই হারুদা এক ঝটকায় ঘাড় ঘোরালো। ওর চোখ দুটো তখন জল জল করছে জানোয়ারের মতন। হারুদা গর্জে উঠল, কে কে ওখানে? আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি। অন্ধকারের মধ্যে দিয়ে কোনো ক্রমে হাতড়ে হাতড়ে ওপরে উঠে এলাম। মর্গের সেই দরজাটা বন্ধ করে তার উপর ভারী আলমারিটা টেনে দিলাম। বাইরে তখন ঝড় এমন আকার নিয়েছে যে মনে হচ্ছে ছাদটা উড়িয়ে নিয়ে যাবে। আমি ট্রলিটার দিকে তাকালাম। সে বেওয়ারিশ লাশটা এখন ট্রলিতে নেই। ওটা এখন মেঝের উপর হামাগুড়ি দিয়ে আমার দিকে আসছে। ওর শরীরটা মাঝখান দিয়ে দুভাগ হয়ে গেছে, তাই ওটা ঘষতে ঘষতে এগোচ্ছে। মেঝেতে রক্তের একটা মোটা দাগ ফুটে উঠছে। আমি জানলার কাছে গিয়ে আর্তনাদ করতে লাগলাম, কিন্তু সেই বৃষ্টির শব্দের মধ্যে আমার আওয়াজ কারোর কানে পৌঁছালো না। হাসপাতালের মূল বিল্ডিংটা অনেক দূরে। হঠাৎ একটা বাজ পড়ল। হাসপাতালের ঠিক পেছনে সেই অশ্বত্থ গাছটায় আলোয় চারিদিক জ্বলে উঠল। আর সেই আলোয় আমি দেখলাম হারুদা আমার পেছনে দাঁড়িয়ে আছে। ওর হাতে একটা বড় মরা কাটার ছুরি। হারুদা বিড়বিড় করে বলল, ও নিচে খুব একারে, ওকে একটু সঙ্গ দে, বেশি কষ্ট হবে না, শুধু এক নিমেষের ব্যাপার। আমি প্রাণপণে জানলাটা ভাঙার চেষ্টা করলাম, কিন্তু জানলার শিকলগুলো ছিল অনেক মজবুত। হারুদা যখন আমার দিকে এগিয়ে আসছে তখন সেই হামাগুড়ি দিয়ে আসা লাশটা হঠাৎ হারুদার পা জড়িয়ে ধরল। মৃত লোকটা তার ভাঙা গলায় চিৎকার করে উঠল। হারুদা টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল, আর সেই সুযোগে আমি আলমারিটা সরিয়ে দরজাটা খুলে বাইরে দৌড় দিলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে ছুটলাম। পেছনে আমি শুনলাম হারুদা সেই পৈশাচিক চিৎকার আর কারোর হাড় মরমর করার শব্দ। ওয়ার্ডে পৌঁছে আমি সংজ্ঞাহীন হয়ে পড়ে গিয়েছিলাম।
কিন্তু বিভীষিকা আমার পিছু ছাড়েনি। আজ 3 বছর কেটে গেছে, কিন্তু আজও যখন বৃষ্টি পড়ে আমি অনুভব করি আমার জানলার বাইরে কেউ একজন ঘষ্টে ঘষ্টে হাঁটছে, আর কেউ একজন সুড়ঙ্গের ভেতর থেকে আমায় ডাকছে, আয় রে, নিচে আয়। ও খুব একা। আমি তখন বীরভূমের নিজের গ্রামে। চুচুড়া থেকে পালিয়ে আসার পর ভেবেছিলাম খোলা আকাশ, চেনা মানুষ আর মায়ের হাতে রান্নায় আমি বিভীষিকা ভুলে যাব, কিন্তু আমি ভুল ছিলাম। ইমামবাড়া হাসপাতালে সেই মর্গ আমাকে ছেড়ে দেয়নি। আমি চুচুড়া ছেড়েছি ঠিকই, কিন্তু সেই মর্গের হিমশীতল অন্ধকার আমার ভেতরে ঘর বেঁধে নিয়েছে। গ্রামে ফেরার পর প্রথম কয়েকটা দিন ঘোরের মধ্যেই কেটেছিল। সারাদিন চুপচাপ ঘরের কোণে বসে থাকতাম। বোন যখন খেতে আসতো আমি ওর চোখের দিকে তাকাতে পারতাম না। মনে হতো ওর পেছনে সেই হাড় বের করা বিভৎস লাশটা দাঁড়িয়ে আছে। সব থেকে ভয়াবহ ছিল আমার ডান কাঁধে সেই কালচে দাগটা। হারুদা যেখানে হাত রেখেছিল সেই দাগটা দিন দিন বড় হচ্ছে। আয়নায় দেখলে মনে হয় 5টা আঙুলের ছাপ যেন চামড়া ভেদ করে ঢুকে যাচ্ছে, আর সেখান থেকে একটা পচা মাংসের গন্ধ বেরোচ্ছে, যা শুধু আমিই পাচ্ছিলাম। সেদিন ছিল অমাবস্যার রাত। বীরভূমের গ্রামগুলোতে সন্ধ্যের পরেই ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। তার উপর শুরু হয়েছিল প্রবল বর্ষণ। টিনের চালে বৃষ্টির সে শব্দ আমার মাথায় হাতুড়ির মতো পড়েছিল। হঠাৎ মনে হলো আমার জানলার বাইরে কেউ একজন পায়চারি করছে। বীরভূমের সেই চওড়া মাটির উঠোনে বৃষ্টির কাদা ঠেলে কেউ যখন হাঁটে তখন একটা বিশেষ চপচপ শব্দ হয়, কিন্তু এই শব্দটা আলাদা। এটা যেন কেউ তার শরীরটা মেঝের উপর দিয়ে ঘষতে ঘষতে নিয়ে যাচ্ছে। সে শব্দটা আমার পরিচিত। সে ট্রেনের তলায় কাটা পড়া বেওয়ারিশ লাশটার কথা মনে পড়ে গেল। আমি বিছানায় উঠে বসলাম। আমার সারা শরীর ঘামছে, অথচ বাইরে তখন কনকনে ঠান্ডা। জানলার ফাঁক দিয়ে আমি বাইরের দিকে তাকালাম। বিদ্যুতের আলোয় যখন আকাশটা এক মুহূর্তের জন্য জ্বলে উঠল, আমি দেখলাম উঠোনের মাঝখানে সেই বড় নিম গাছটার নিচে একজন দাঁড়িয়ে আছে। পরনে সেই পুরনো ডোমদের খাকি ইউনিফর্ম, মাথার একটু একদিকে কাত করা। সেটা হারুদা। আমার চিৎকার করে ওঠার কথা ছিল, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। হারুদা ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে এলো। জানলার কাঁচের ওপর ওর মুখটা ঠেকালো। কাঁচের উপাশে ওর ফ্যাকাশে পচা চোখ দুটো আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ও হাত নেড়ে আমায় ডাকলো, ঠিক যেমন করে আমায় মর্গে ডাকতো। ওর ঠোঁট নড়ছিল না, কিন্তু আমার কানের কাছে একটা গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, বাকি কাজটা শেষ করলি না যে? ও তোর জন্য অপেক্ষা করছে। আমি 2 হাতে কান চেপে ধরে মেঝের ওপর বসে পড়লাম। ঠিক তখনই বাড়ির দরজা একটা সশব্দে ধাক্কা পড়ল। আমার মা আর বোন পাশের ঘরে ঘুমাচ্ছিল। তারা জেগে উঠে চিৎকার করতে লাগলো। আমি দরজা খুলে বাইরে যেতে চাইলাম না, কিন্তু মনে হলো কোন এক অদৃশ্য শক্তি আমায় টেনে দরজার দিকে নিয়ে যাচ্ছে। আমি যখন দরজাটা খুললাম, দেখলাম সামনে হারুদা নেই। দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ, লম্বা সাদা দাড়ি, গায়ে একটা মলিন চাদর। লোকটাকে আমি চিনতে পারলাম। উনি ইমামবাড়া হাসপাতালেরই এক পুরনো রিটায়ার্ড কিরানি, নাম অবিনাশ বাবু। উনি চুচুড়ায় থাকতেন, কিন্তু এখানে কেন? অবিনাশবাবু কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকলেন। ওর সারা শরীর ভিজে জল ঝরছে। উনি আমার হাতটা শক্ত করে ধরে বললেন, তুমি পালালে কেন খোকা? পালালে তো নিস্তার নেই, ও তোমাকে চিনে ফেলেছে। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কার কথা বলছেন? হারুদা তো মারা গেছে। অবিনাশবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হারু মরেনি খোকা, হারুকেও আটকে রেখেছে। আজ থেকে 80 বছর আগে যখন এই বাংলায় 76-এর মন্বন্তর হয়েছিল, তখন এই ইমামবাড়া হাসপাতালের নিচে সুড়ঙ্গে হাজার হাজার অনাহারী মৃতদেহ স্তূপ করে রাখা হতো।
তখন এই হাসপাতালের এক নার্স, নাম ছিল ইন্দুমতি, সে পাগল হয়ে গিয়েছিল এই দৃশ্য দেখে। সে বিশ্বাস করত এই মৃত মানুষগুলোকে সে আবার জ্যান্ত করতে পারবে। সে তুকতাক করত, মন্ত্র পড়ত। শেষে একদিন সে ওই সুরঙ্গেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করে। তার রক্ত ওই সুরঙ্গ অভিশপ্ত হয়ে গেছে। অবিনাশবাবু থামলেন, ওর চোখ দিয়ে জল পড়ছে। উনি বলতে থাকলেন, ইন্দুমতি আজও ওখানে আছে। ও চায় একজন জীবন্ত মানুষকে যে ওর এই মৃত রাজত্বে পাহারা দেবে। হারুকেও নিয়ে নিয়েছে। হারু এখন ওর গোলাম, এখনো তোমাকেও খুঁজছে। আমি স্তম্ভিত হয়ে ওর কথাগুলো শুনছিলাম। হঠাৎ আমার কাঁধের সেই ক্ষতটা দপদপ করে জ্বলে উঠল। অবিনাশবাবু আমার কাঁধের দিকে তাকিয়ে আঁতকে উঠলেন। সর্বনাশ, ও তো ওর চিহ্ন দিয়ে দিয়েছে তোমাকে। তুমি যেখানেই যাও তোমাকে খুঁজে বের করবেই। ঠিক সেই মুহূর্তে ঘরের বাতিটা দপ করে নিভে গেল। বাইরে বাজের গর্জন এমন হলো যে মনে হলো পৃথিবীটা ফেটে যাবে। অন্ধকারের মধ্যে আমি অনুভব করলাম অবিনাশবাবুর হাতটা আমার উপর থেকে আলাদা হয়ে গেল। আমি দেশলাই জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু কাঠিগুলো সব ভিজে। অন্ধকারের মধ্যে আমি একজোড়া নুপুরের আওয়াজ দেখলাম, ঝমঝম ঝমঝম। সে আওয়াজটা ঘরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। তারপর একটা ঠান্ডা হাওয়া আমার গলার পাশ দিয়ে বয়ে গেল। কেউ যেন ফিস ফিস করে বলে উঠল, চুঁচুড়া ফিরে আয়, ফিরে আয় আমার ঘরে। আমি যখন শেষ পর্যন্ত লণ্ঠনটা জ্বালাতে পারলাম, দেখলাম ঘর ফাঁকা। অবিনাশবাবু আর কোথাও নেই। দরজার বাইরে তাকিয়ে দেখি কাদার ওপর শুধু একজোড়া মানুষের ছাপ, যা দরজা পর্যন্ত এসে হঠাৎ মিলিয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, অবিনাশবাবু যে জায়গায় দাঁড়িয়েছিলেন সেই জায়গাটা ছিল একদম শুকনো। ওর শরীর থেকে তো জল ঝরছিল, তাহলে মেঝেটা শুকনো কেন? পরদিন সকালে আমি চুচুড়ে অবিনাশবাবুর বাড়িতে ফোন করার চেষ্টা করলাম। অনেক কষ্টে হাসপাতালের এক কর্মীর মাধ্যমে জানতে পারলাম অবিনাশবাবু নাকি গত রাতেই মারা গেছেন। ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক। সময়টা ছিল ঠিক যখন তিনি আমার ঘরে ঢুকেছিলেন। এরপর আরো 6 মাস কেটে যায়। আমি আজও হারুদাকে আমার আশেপাশে অনুভব করতে পারি। আমি আমার গ্রামের বাড়িতে ফিরে আসবার পরও সেই ঘটনার রেশ কাটিয়ে উঠতে পারিনি আজও। সবসময় মনে হয় আমি যেন এখনো ওই হাসপাতালের মর্গেই পাহারা দিচ্ছি। বিষয়টা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি যে সেখান থেকে কোনোদিনও জ্যান্ত ফিরে আসতে পারবো সেটাই ভেবে উঠতে পারিনি। রাতে ঘরের আলো জ্বালিয়ে শুই আমি। তবু সবটা নিস্তব্ধ হয়ে গেলেই যেন মনে হয় ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ হচ্ছে, কিংবা কারোর আঁচড় কাটার শব্দ। দরজা খুলেই হয়তো সেই হারুদাকে দাঁড়িয়ে থাকতে দেখব, আর তা না হলে অন্য কেউ আসবে মর্গের থেকে উঠে, যে তার শেষ বার্তাটা আমার কানে কানে বলতে আসবে। বিশ্বাস করুন, খাটের থেকে পা নামাতে পারি না ভয়তে। আমি যদি এই অভিজ্ঞতার কথা আপনাদের না জানাতাম, তাহলে হয়তো নিজেও কোনোদিন একটুর জন্য হলে ওই ভয় আর আতঙ্কের রেশটা কাটিয়ে উঠতে পারতাম না। বলা হয় যা কিছু কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক, সেগুলোকে খাতায় কলমে লিখে ফেলতে পারলে অনেক কিছুর থেকে মুক্তি পাওয়া যায়। আমার প্রচেষ্টা ছিল সেটুকুই। এই লেখাটা আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছিল সেটাই, যাতে আমি কিছুটা হলেও এই আতঙ্কের স্থিতি থেকে মুক্তি লাভ করতে পারি। এরপরেও আমার সাথে কি হবে আমি সত্যি জানি না। সত্যি কি আমি সেসব ভয়ঙ্কর স্মৃতি থেকে কোনোদিনও সম্পূর্ণ মুক্তি পেতে পারবো জানা নেই। আপনারা এতক্ষণ শুনছিলেন সেই মর্গ কর্মীর নিজের জবানবন্দি। আমরা ভয়ের গল্প শুনি, ভয়ের কথা বলতেও অনেক সময় ভালো লাগে, আবার অনেক সময় খাবি খাই। কিন্তু বাস্তব জীবনে
যখন কোনো মানুষের সাথে এমন সব ঘটনা ঘটে যা সত্যের চেয়েও এক কাঠি উপরে, সত্য যার কাছে হার মানে, তখন আমাদের নথি স্বীকার করে নিতেই হয়। সত্যি এই ঘটনাটা ছিল তেমনই। এখন বিশ্বাস বা অবিশ্বাস এর বিষয়টা রইল সম্পূর্ণ আপনাদের হাতে, কিন্তু সত্যটা হয়তো সেই চুচুড়া ইমামবাড়া হাসপাতালের লাল ইটের নিচেই চাপা পড়ে আছে এখন। আচ্ছা, আপনারা কি চান এমন আরো কোনো সত্য অভিজ্ঞতার ঘটনা শুনতে? তবে কমেন্ট সেকশনে কমেন্ট করে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবধানে থাকবেন, আর হ্যাঁ, অন্ধকারে একা বেরোবেন না। শুভরাত্রি।